আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের আলোচ্য বিষয় 50 সহস্রতমিক ঔষধ ও প্রয়োগ কৌশল। দ্বিতীয় পর্বের আলোচনা আমি শুরু করছি। প্রথম পর্বে আমাদের আলোচনা হয়ে গেছে। আজকের আলোচনার উৎসটা নিশ্চয়ই অর্গাননের আলোকেই আমি কথা বলবো, এবং সে আলোচনার উৎসটা আমি আপনাদের সামনে একটু পেশ করতে চাই। 246 অনুচ্ছেদের পাদটিকা থেকে নেওয়া। ওখানে একটি কথা আমরা জানতে পারি, জীবনী শক্তির অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া নিবারণের জন্য হেনিম্যান বলেন যে তিনি পঞ্চম সংস্করণে এই অধ্যায়ের উপরে প্রায় অনেক চণ্ডীপত চক্রবর্তী বাবু তিনি আবার এটার ফুটনোটে ব্যাখ্যা করতে গিয়ে বলছে 29টি অধ্যায় বা অনুচ্ছেদ প্যাড়ায়, 29টি প্যাড়ায় প্রায় 2400 শব্দের একটা ফুটনোট তিনি দিয়েছিলেন হেনিম্যান। তো পাদটিকায় তখন যা বলা হয়েছিল এটা ছিল তখনকার অভিজ্ঞতার সত্য তিনি পেয়েছেন, কিন্তু পরবর্তী সময়ে 4-5 বছর পূর্বে, অর্থাৎ অর্গানন ষষ্ঠ সংস্করণ প্রকাশের 4-5 বছর পূর্বে সকল সংকট, যেসব সংকট তিনি দেখেছেন সেসব সংকটের নিরসন হয়ে গেছে, করতে পেরেছেন বলে তিনি দাবি করেন, এবং যাকে তিনি নতুন কিন্তু নিখুঁত পদ্ধতি বলে আখ্যায়িত করেন। এই কথার আলোকে আমি আলোচনাটা শুরু করতে চাই। এখানে মূলত 4টি কথা আছে: অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া, তখনকার অভিজ্ঞতা সত্য, এই দুটো মিলে একটা আসলে যে পঞ্চম সংস্করণ পর্যন্ত তার অভিজ্ঞতা, এবং সকল সংকটের সমাধান হয়েছে, এবং পরবর্তীতে ষষ্ঠ সংস্করণ যেটা 50 সহস্রতমিক তিনি আবিষ্কার করেন। মূলত আমার এই উৎসটাকে আমি 3টা স্তরে ভাগ করে আমি আলোচনাটা শুরু করি, যার ফলে আমার আলোচনা থেকে আমরা জানতে পারবো 3টি বিষয়, সুস্পষ্টভাবে না হলেও সংক্ষিপ্ত আকারে। একেবারে নিঃশেষ করে কিছু বর্ণনা করা যায় না স্বল্প পরিসর সময়ের মধ্যে, যার ফলে আমরা ধারাবাহিকভাবে যেহেতু আলোচনা করছি, এর পরবর্তী আলোচনাগুলো আমরা বিষয়ভিত্তিক আরো অগ্রসর হব ইনশাল্লাহ, প্রতিটি বিষয় স্পষ্ট করার চেষ্টা করব। আজকের উৎস থেকে আমি 3টি বিষয়কে ভাগ করে আলোচনা করব। মাত্রা ও শক্তি বিষয়ে ষষ্ঠ সংস্করণ পূর্ব ধারণা, ষষ্ঠ সংস্করণের প্রকাশের পূর্ব ধারণাটা আমরা একটু জেনে নেব, এটাই হেনিম্যানের অভিজ্ঞতা থেকে পাওয়া। আর নতুন পদ্ধতি আবিষ্কারের আবশ্যকতা, খুব 2-1টি পয়েন্ট, খুব বেশি আলোচনা একেবারে নিখুঁত ভাবে সম্পূর্ণটা আলোচনা করা, তাইলে তো এটাই একটা বিষয় হয়ে যায় আলোচনার। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ এই আলোচনাগুলোর সাথে আরো সংযোজন করব। আর তৃতীয়ত, ঔষধ কিভাবে প্রয়োগ করতে হবে। আপনারা জানেন, যারা শুনেছেন পূর্ববর্তী সময়ে, যে 50 সহস্রতমিক ঔষধ রোগীর ক্ষেত্রে প্রয়োগের জন্য যেসব আনুষঙ্গিক কথা আমাদের জানা দরকার ছিল, আমরা সেগুলো আলোচনা গত ক্লাসে করেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব শুধু ঔষধ কিভাবে প্রয়োগ করতে হবে। আমরা ওষুধগুলোকে এই বিষয়টি আলোচনায় নিয়ে আসবো। তাহলে আসুন আমরা প্রথম বিষয়টি আমরা আলোচনা করি। আপনারা হেডিং এ দেখেছেন, প্রথম বিষয় মাত্রা ও শক্তি বিষয়ে ষষ্ঠ সংস্করণ পূর্ব ধারণা। এই জায়গাটা যদি সুস্পষ্টভাবে বোঝা না যায়, তাইলে আসলে 50 সহস্রতমিক পদ্ধতিকে অবমূল্যায়ন করা হয়, বোঝাও সম্ভব হয় না, যার জন্য অনেকের কাছেই এটা অস্পষ্ট। মূলত হেনিম্যান প্রথম জীবনে, নিশ্চয়ই আপনাদের মনে আছে অর্গাননের আলোচনার প্রেক্ষাপটে আমার 2-3টি আলোচনা হয়েছে, অর্গাননের আলোচনার মধ্যেও আমি এই বিষয়টি টেনে নিয়ে আসছি। সেখানে হেনিম্যান 1790 সালে স্থূল মাত্রা দিয়েই তিনি শুরু করেন, অর্থাৎ অর্গাননের 50 সহস্রতমিক নয়, হোমিওপ্যাথির শুরুটাই এখানে। শুরুর সময় তিনি প্রুভিং এ ব্যবহার করেছেন, সেটা ধর্তব্য না, কিন্তু পরবর্তী সময়ে চিকিৎসা ক্ষেত্রে ওই 90 সাল থেকেই পরে শেষের দিকে
96 সাল পর্যন্ত তিনি স্থূল ও ঘন ঘন মাত্রায় তিনি তখন 5-10 ফোঁটা করেও দিতেন। তিনি তো নিজে 4 গ্রাম করে ওষুধ খেয়েছেন, চায়না সিঙ্কোনাবার, এটা আমরা জানি। কিন্তু তার পরবর্তী চিকিৎসা করতে গিয়ে তিনি 5-10 ফোঁটা মাদার টিংচার ব্যবহার করেছেন এবং ধীরে ধীরে প্রবণতাটা হলেই যে আসলে কমাতে কমাতে গেছেন, একটা ধারাক্রম আছে, মাত্রাকে কমাতে থাকে, পরবর্তীতে আরো কমিয়ে দেন, 96 সালে এইভাবে কমাতে থাকেন। এরপরে কমাবার জন্য তিনি অন্য পদ্ধতি অবলম্বন করেন, তা এভাবেই রোগী চিকিৎসা করেন এবং সেখানেও রোগী যে একেবারে ভালো হয়নি, উপকার পায়নি, ব্যাপারটা এটা না। যদি বলা হয় যে না তাদের উপকার ছিল না, তিনি তো চিকিৎসা করেছেন। 1798 সালে তিনি জলে গুলে ঔষধ মাত্রা কমাতেন এবং সেখানে চিকিৎসাও করেছেন এভাবে। তাতেও বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি সফলতা অর্জন করেছেন। যেহেতু তৎকালীন সময় মাদার টিংচার তো ভালো কথা, সেখানে মিশ্রিত ঔষধ ব্যবহার করা হতো। আপনারা জানেন উনি একজন অ্যালোপ্যাথ ডাক্তারই ছিলেন এবং সেই তৎকালীন সময়ে সেই অনুযায়ী তো চিকিৎসা করতেন। সেখান থেকে একটা লোক হঠাৎ করে পরিবর্তিত হয়ে একটা ওষুধে চিকিৎসা করা, এটা আমরা এখন যতভাবেই বলি না কেন বুঝতে চেষ্টা আসলে বোঝা সম্ভব নয়। একটা পট পরিবর্তন, একটা জীবনের পরিবর্তন। হেনিম্যানের পূর্ব সকল ধারণা পরিত্যাগ করে একটা মানুষ কি করে সামনের দিকে আসলো, যদি এই বিষয়টা চিন্তা করি যে কি করে তিনি সামনের দিকে আসলেন, একটা ওষুধের জায়গায় কোথা কিভাবে আসলেন, হঠাৎ করে তিনি একেবারে চেঞ্জ হয়ে গেলেন, কেন হলেন, এই বিষয়গুলোকে আমাদের খতিয়ে দেখার দরকার আছে। জলে গুলে তিনি ওষুধ কমাতে গেলেন কেন, এগুলো বিশ্লেষণ হওয়া দরকার এবং গবেষণা হওয়া দরকার, জানা দরকার। মন চাইলেও তিনি যে এই কাজটা করলেন, তিনি কত বড় বৈজ্ঞানিক চিন্তা ভাবনার মধ্যে থাকলে, চিন্তা চেতনার মধ্যে কেমিস্ট সম্পর্কে তার পূর্ণ ধারণা কিভাবে থাকলে তিনি এই কাজটি করতে অগ্রসর হবেন এবং জীবনের উপরে তিনি ঔষধ প্রয়োগ করবেন অন্ধভাবে না জেনে, এটা আমার বিশ্বাস হয়। অবশ্যই তিনি সেখানে জেনে বুঝেই অগ্রসর হয়েছেন। এ হলো স্থূল মাত্রার বিষয়টা। এখানে হঠাৎ করে পরবর্তীতে তিনি কমাতে কমাতে জলে গুলে অর্গাননের আলোকে উচ্চ শক্তির লীলাভূমি আমি হেডিং দিয়েছি। শক্তিকরণ প্রক্রিয়াটা হেনিম্যানের হোমিওপ্যাথি যেমন একটা আবিষ্কার, শক্তিকরণ প্রক্রিয়াটা আরেকটি আবিষ্কার। ঝাঁকি দিলে শক্তি বাড়ে বা বিকশিত হয়, এটা অভিনব একটা চিন্তা। হেনিম্যান সেটা 1806 সালেই তিনি প্রয়োগ করেন, খুব নিম্ন শক্তিতে, যদিও আর্সেনিক প্রয়োগের রেফারেন্স পাওয়া যায়। বিশেষ করে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি বা হেনিম্যানের জীবনী পড়ি বিভিন্নভাবে, বিজয় বসুর বইটার মধ্যেও কথাটা উল্লেখ আছে। শেখ ফারুকুল্লাহ হিসাব শেষে যে একটা জীবনী গ্রন্থ, তিনি অনেক চিকিৎসকের জীবনী গ্রন্থ তিনি প্রকাশ করেছেন, সেখানেও তিনি এই মাত্রা বিষয়ে কথা আসছে, জীবনীতে আসছে। তারপরে শ্রীকান্ত বাবু তার 50 সহস্রতমিকে একটা বই লিখছেন ইংরেজিতে, সেটা উনি আমাকে পাঠিয়েছিলেন, সেখানেও তিনি এই কথাগুলো উল্লেখ করেছেন সুস্পষ্টভাবে। যে কোনো বই যদি পড়া যায় 50 সহস্রতমিক এর বিষয়, চণ্ডীপদ চক্রবর্তীর বইতে আছে, কায়েসউদ্দিন ভাইয়ের বইতে আছে। তো এইভাবে করে যে কোনো আমরা একটু পর্যালোচনা করি দেখি, তাহলে 1806 সালে তিনি শক্তিকরণের দিকে অগ্রসর হন, আর্সেনিক দিয়েই শুরু করেন। পরবর্তীতে 12 সালের প্রমাণ পাওয়া যায়, আরো কিছু তথ্য পাওয়া যায়, তবে তা সেখান থেকে দুটা তথ্য খুব গুরুত্বপূর্ণ, আর্নিকা মন্ট আর নাক্স ভূমিকার কথা এখানে উল্লেখ। এভাবে তিনি ধীরে ধীরে অগ্রসর হন এবং রোগীর ক্ষেত্রে উপকারও পান, চিকিৎসা করেন এবং রোগীতে সাফল্য অর্জন করেন। এইটা নয় যে একেবারে সাফল্য আসেনি, তিনি এই কথা ধারণা করা ভুল যে 50 সহস্রতমিকেই সাফল্য আসলো, মানে একেবারে রোগী ভালো হলো আর এখানে আর হলো না। বিষয়টা এইরকম চিন্তা করলে আমরা বোধহয় এক পেশে দৃষ্টিভঙ্গি প্রকাশ করব। হেনিম্যান প্রথম জীবন থেকেই সফলতার দিকে, সফল হতে হতে সফল এর পথে অগ্রসর হয়ে এক সাফল্য থেকে আরেক সাফল্য, এভাবে করে সিঁড়ি বেয়ে তিনি উচ্চতর স্তরে পৌঁছে গেছেন, যা আমাদের কাছে তিনি দিতে সক্ষম হয়েছেন। তো এখানে দেখেন 1833 সালে তখন ক্রনিক ডিজিজ কিন্তু প্রকাশিত হয়। এর মধ্যে কিন্তু সংস্করণ, অর্গাননের সংস্করণ বেশ কয়েকটি হয়ে গেছে। 1810 সালে একটি, 1819-এ একটি, 24-এ একটি,
29-এ আরেকটি, এইভাবে করে 33-এ আরেকটি, এভাবে করে পঞ্চম সংস্করণ পর্যন্ত চলে আসলো। আর এর ফাঁকে তিনি এর মধ্যেই তিনি কৌণিক ডিজিজে অগ্রসর হলেন এবং মাত্রা নিয়ে সবচেয়ে শক্তি, এই যতগুলো সংস্করণ আছে প্রায় শক্তি ও মাত্রা নিয়ে কথা আছে এবং সেখানে কথা বলেছেন তিনি শেষের 4-5 বছর, অর্থাৎ 33 থেকে 38 তো গেল ক্রনিক ডিজিজের সময়টা, 38 থেকে 42 পর্যন্ত এই সময়টা তিনি গভীর, অনেক বয়স্ক লোক তখন, তিনি তখন বৃদ্ধ বয়সের লোক, সেই সময় তিনি দিন রাত খেটে খেটে পরিশ্রম করে পরীক্ষা, প্রতি পরীক্ষা অর্গাননে উল্লেখ করা আছে, পরীক্ষা করে তিনি নিম্ন থেকে উচ্চ শক্তি কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে পারে এর উপরে অগ্রসর হবেন। উচ্চ শক্তি পর্যায়ে যখন তিনি একটা সফলতার দিকেই অগ্রসর হলেন, সেখানে সফলতা হতে হতে পঞ্চম সংস্করণ পর্যন্ত গিয়ে তিনি একটা অবস্থায় পৌঁছার পরে তিনি দেখলেন যে আসলে যে সফলতাটা তিনি চাচ্ছেন, যে মৃদু এবং স্থায়ী আরোগ্যের জন্য কোনো প্রতিক্রিয়া বা খুব বেশি জীবনী শক্তিকে অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া যা হওয়ার কথা সেটা যেন না হয়, এই সামনে আমার আলোচনায় আছে, তো সেটা যেন না হয় এই অবস্থায় পৌঁছার জন্য তিনি সাধনায় দিতে হবে। অর্থাৎ অর্গাননের 2 নম্বর সূত্র, বালকে মৃদুতম অবস্থায় বিনা কষ্টে যাতে রোগীকে আরোগ্য করা যায় সেই দিকে তার ধ্যান ধারণা অগ্রসর হলো। এটাই ধারণা করেন অনেকে এই ধারণাটাই পেশ করেন যেভাবে তিনি অগ্রসর হলেন। তাহলে সেই চিন্তার আলোকে তিনি করলেন কি, উচ্চতর শক্তি থেকে ক্ষুদ্র মাত্রার দিকে ঝুঁকে পড়লেন। এই জায়গাটায় উচ্চ শক্তির বিকাশ হলো, বিভক্ত মাত্রা চলে গেল পঞ্চম সংস্করণে এবং কর্নিক ডিজিজে, এরপরেই তিনি ক্ষুদ্র মাত্রার দিকে, কত ক্ষুদ্র করা যায়, জীবনী শক্তির অনাকাঙ্ক্ষিত প্রতিক্রিয়া যা হয় তা নিবারণের জন্য মূলত এই কাজটা, এবং তিনি তার সার্থক হলেন। এইটার নাম দিলেন তিনি নবতম শক্তি বা নবশক্তি, বা পরবর্তীতে যে নামটা 50 সহস্রতমিক নামেই আমরা জানি। এখন প্রশ্ন হলো, এই জায়গাটা এসে কেউ কেউ প্রশ্ন করেন যে হেনিম্যানের 6ষ্ঠ সংস্করণই কি শেষ কথা? তিনি জীবিত থাকলে তো আরো সংস্করণ করতেন। কেউ কেউ হাস্যকর ভাবে 7ম সংস্করণ লেখার চেষ্টা করেছেন। যে ভদ্রলোক যিনি লিখলেন, একটা পুস্তক লিখলেন, তার মৃত্যুর পরে নতুন করে তার সংস্করণ বের করা, মানে তার পক্ষে হয়ে বের করার কোনো অধিকার কারো আর থাকে না। তারপরেও হাস্যকর ভাবে এই কাজগুলাও চলছে। গবেষণা হবে, গবেষণার দরজা বন্ধ নাই, কথাটা ঠিক আছে, কিন্তু গবেষণা কি উল্টো দিকে যায়? গবেষণা তো সম্মুখের দিকে যায়। হেনিম্যান যেখানে থেমে গেছে তারপর থেকে গবেষণা হবে। হেনিম্যান ধীরে ধীরে অগ্রসর, এই যে ধারাবাহিক, খুব অল্প সময়ের মধ্যে, এটা তো ব্যাপক ব্যাপার, যারা বিজ্ঞজন আছেন এটার উপরে গবেষণা করবেন, এতে অবশ্যই গবেষণার দরজা বন্ধ না, কিন্তু গবেষণার অর্থ আবার মাদার টিংচারে চলে যেতে হবে। গবেষণার অর্থ কি এই হেনিম্যানের পূর্ব সময়ে অ্যালোপ্যাথি চিকিৎসা যেভাবে তিনি করতেন, মিক্সচার যেভাবে দিতেন, 4-5টা ওষুধ মিলিয়ে তিনিও চিকিৎসা করেছেন, তার পূর্ববর্তী সমসাময়িক যারা ছিলেন তারা চিকিৎসা করেছেন, ইনজেকশন দিয়েছেন, এইভাবে করে কি আমরা ব্যাকডোরে চলে যাব আর তার নাম দেব মডার্ন হোমিওপ্যাথি? হাস্যকর বিষয়টা অবশ্যই, এবং এইভাবে পিছনে চলে যাওয়া এর কোনো অর্থ হয় না। হেনিম্যানকে বাদ দিয়ে হোমিওপ্যাথির চিন্তাটা, এটা অলীক কল্পনা, অন্য নামে হতে পারে গবেষণা, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু হেনিম্যান যেভাবে বলেছেন যে চিকিৎসার কথা, সেইভাবে গবেষণা যদি হয় হোক না। এখন 50 সহস্রতমিকের অনেক কাজ বাকি, এই ওষুধ দ্বারা এখন পর্যন্ত প্রুভিং করার অবস্থা সৃষ্টি হয়নি, এখন পর্যন্ত আমরা জানি না। সামনে কিছু আলোচনা আছে, 5ম সংস্করণ থেকে 6ষ্ঠ সংস্করণের যে প্রয়োগ বিধানটা কি করে আসলো এবং কোন জায়গাটার থেকে হেনিম্যান এখানে কোন ধাক্কাটা, মানে শখটা কোথায় পেলেন যার জন্য তিনি আরো অগ্রসর হলেন, এইগুলো তো আরো গবেষণার ব্যাপার তো রয়েই গেছে।
তারপরে প্রয়োগ সফলতার ব্যাপারে অনেক কথা আছে, যে আমরা যেভাবে প্রয়োগ করছি, এক একজনের সহস্রতমিক ঔষধ এক এক ভাবে প্রয়োগ করছি। কেন করছি? হেনিম্যান যেভাবে করছেন সেভাবে না করে আমরা ভিন্ন ভাবে করতে চাচ্ছি। মূল আমার আলোচনার বিষয়বস্তুর সারসংক্ষেপ যদি আমি বলতে চাই, তাইলে 3টা স্তরে ভাগ করে কথাটা বলতে পারি, যেটা আমরা আলোচনা করেছি। 1790 থেকে 1806, এই 16 বছর হেনিম্যান স্থূল এবং ঘন ঘন মাত্রা প্রয়োগ করেছেন। সারসংক্ষেপ, 1806 থেকে 1838 সাল পর্যন্ত, অর্থাৎ ক্রনিক ডিজিজ গ্রন্থ প্রকাশ হওয়ার পর পর্যন্ত 32 বছর উচ্চ শক্তি আর বিভক্ত মাত্রায় প্রকাশ। এটাই হলো গিয়া 50 সহস্রতমিকের ভিত্তিভূমিটা। আসলে যদি আমরা পড়ে থাকি, নিশ্চয়ই পড়েছি, ক্রনিক ডিজিজ গ্রন্থের যদি ভালো করে পড়ি, দেখি যে ভিত্তিভূমিতে আসলে 50 সহস্রতমিকের ক্রনিক ডিজিজটাই ভিত্তিভূমি। সেখানে তো অলরেডি 2 ঝাঁকি দিয়া বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষার কথা সেখানে বলা আছে। যারা চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে বিভক্ত মাত্রায় অনেকে করেছেন, অনেকে করেন। মাত্রা নিয়ে অনেকে নিজস্ব ধ্যান ধারণা পেশ করেছেন, অনেকে করেননি। অনেকে হেনিম্যানের বিরোধিতা করেছেন, আবার অনেকে বিরোধিতা করেননি। সেটা হতেই পারে, টুকটাক মতদ্বৈততা থাকতেই পারে। গবেষণার দরজা বন্ধ নয়, কিন্তু গবেষণার অর্থ এই নয় হেনিম্যান একটি ওষুধ দিয়ে চিকিৎসা করতে বলেছেন, আমি 10টি ওষুধ পরপর দিয়ে চিকিৎসা করব। এটা গবেষণা নয়, এটা গবেষণার নামে কলঙ্কিত এক অবস্থা। 1837 সাল থেকে 38 সালে শেষের যে 4-5 বছর, এটাই নব শক্তির মূলত সময়কাল। এখানে চণ্ডীপদ চক্রবর্তী বাবু অর্গানের একটা জিস্ট মাত্রা বিষয়ে একটা উল্লেখ করেছেন। তিনি বলেন যে মোটামুটি ভাবে বলা যায়, প্রথম সংস্করণে হোমিওপ্যাথির তত্ত্ব কথা তিনি বেশি বলেছেন, দ্বিতীয় সংস্করণে ঔষধের শক্তির কথা বলেছেন, তৃতীয় সংস্করণে শক্তির বিকাশ আর পুনঃপ্রয়োগের কথা বলেছেন, চতুর্থ সংস্করণে রোগের শ্রেণীবিন্যাসের কথা বেশি বলেছেন, পঞ্চমে স্থিতিশীল ও সাময়িক রোগের কারণ ও প্রতিকার এ বিষয়ে বললেও প্রতি সংস্করণে তিনি মাত্রা সম্পর্কে পরীক্ষা নিরীক্ষা করেছেন, বা এটা যদি থাকেও বিশেষভাবে মাত্রা বিজ্ঞান অনুসন্ধানের যে ফলাফল, তা কিন্তু শেষ সংস্করণ পঞ্চম সংস্করণের পরে 6ষ্ঠ সংস্করণেই তিনি আসলে স্থাপন করেছেন বা প্রবর্তন করেছেন। এটাই আসলে এই একটা জিস্ট কথা। আমার মনে হয় যে উনি অত্যন্ত বইটা প্রসঙ্গ অর্গানন 6ষ্ঠ সংস্করণ ডাক্তার চণ্ডীপদ তিনি সেখানে উল্লেখ করেছেন। বইটা আমি কালেকশন আমার ছিল না, স্মরণ করতে হয়, কুমিল্লার মহিউদ্দিন ভাই আমাকে বইটা ফটোকপি করে পাঠিয়ে দিয়েছেন, ধন্যবাদ তাকে। এই আরো চণ্ডীপদ চক্রবর্তী বাবুর আরেকটি বই আছে 50 সহস্রতমিকের উপরে একটা লিফলেট, তিনি ছোট্ট পুস্তিকা বের করেছিলেন, কিন্তু সেটা আমি সংগ্রহ করতে পারি নাই। সেটাই প্রথম বই বাংলাদেশে। তো সেটা রেফারেন্স হরিমোহন চৌধুরী। আমি আবার একটু উত্থাপন করি। প্রধান কারণ, 2টা কারণ উল্লেখ করেছি, আরো কিছু কারণ থাকতে পারে। প্রধান কারণ অধিকতর দ্রুত করার জন্য 50 সহস্রতমিক দরকার, মৃদু করার জন্য দরকার, স্থায়ী ক্রিয়া লাভের জন্য দরকার। নতুন শক্তির ঔষধ বহু পরীক্ষা নিরীক্ষার পর ধাপে ধাপে, এই কথাটা আমি বলেছি আগেও, স্থূল ভেষজের অন্তর্নিহিত শক্তির সর্বোচ্চ স্ফুরণ ঘটাতে হবে। এই যে সর্বোচ্চ স্ফুরণ ঘটে, এইটা একটা গবেষণার বিষয়। হাউ, যদিও আলোচনার প্রেক্ষাপট এখানে নয়। স্থূল ভেষজ অন্তর্নিহিত শক্তির সর্বোচ্চ স্ফুরণ ঘটানো যাবে, ঘটাতে হবে, ঘটানো সম্ভব, না হলে তার এই কথা বলতেন না। এটা কি করে সম্ভব? গবেষণা তো এইভাবে হবে। এটার উপরে তো অত্যন্ত একটা পুস্তক রচনা করা উচিত। যারা বিজ্ঞজন আছেন, বিজ্ঞান মনস্ক ব্যক্তি, যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেন, আরো বিজ্ঞতার সাথে, তারা এই বিষয়গুলো অর্গাননের ফুটিয়ে তুলতে পারেন। ঝাঁকির সংখ্যা বৃদ্ধি করা, ওষুধ প্রস্তুতকালীন আলোড়ন বা ঝাঁকির সংখ্যা বৃদ্ধি করা। ঝাঁকি সংখ্যা বৃদ্ধি করলে স্পেসটাও বেশি লাগে, ক্ষুদ্র জায়গায় ঝাঁকি বৃদ্ধি করলে উগ্র হয়ে যাবে। এই কথাটা আগে আলোচনা করা হয়েছে। মূল কথা হলো অনাকাঙ্ক্ষিত যে রিয়াকশনটা হতো সহতমিক দেওয়ার পরিপ্রেক্ষিতে, সেটা নিবারণে হেনিম্যানের মূল কথাটা ছিল।
এবং তিনি অনেকটা সার্থকতার সহিত তা করতে পেরেছেন। আমরা ওষুধ দিলেই দেখি চুলকানি বেড়ে যায়, পরিবেশগত সমস্যা সৃষ্টি হয়, তার চেহারা বিকৃত ঘটে, তার অন্যান্য অনেক সমস্যা আসতে পারে। তাইলে আমরা যে জিনিসটা শতমিক ঔষধ প্রস্তুতকালীন অধিক ঝাঁকি দেওয়া হলে যে সমস্যাটা হয়, ওষুধটি ক্ষুদ্র পরিসরে অত্যাধিক শক্তিশালী হয়। এখানেও গবেষণার ব্যাপার আছে। এই মেশিন তো আর আবিষ্কার হয় না বলে, এটা তো অনুমানের কথা, কিন্তু আমরা তো অভিজ্ঞতায় পাচ্ছি, আমরা রোগীর ক্ষেত্রে প্রয়োগ করে পাচ্ছি, কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারছি না। ওষুধটি ক্ষুদ্র পরিসরে অত্যাধিক শক্তিশালী, ঝাঁকি দিলে শক্তিশালী হবে, এইটা তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এটা বিজ্ঞানী যারা আছেন তারা প্রমাণ করবে। ক্রিয়া দ্রুত হলেও, এটা আগে আলোচনা করেছি, দুর্বল রোগীর ক্ষেত্রে তা হবে প্রচন্ড বিপজ্জনক, জীবনী শক্তির উপরে স্থায়ী মৃদুক্রিয়া করবেন না। এখানে আমি একটু কথা বলি। তো এই জায়গাটায় স্থূল শক্তি আর ক্ষুদ্র শক্তির ব্যাপারে এটা আসলে মুখ্য ক্রিয়া গৌণ ক্রিয়ার ব্যাপারটাই আলোচনা চলে আসে, কিন্তু আমি সেই দিকে না গিয়ে আমি শুধু স্থূল শক্তি প্রয়োগ করলে খালি একটা পয়েন্ট এখানে আলোচনার জন্য এই চিত্রটা পেশ করেছি, যে স্বাস্থ্য যখন সাবলীল থাকে, ভাইটাল ফোর্স উইথ হেলথ যখন থাকে, তখন মানুষ সুস্থ থাকে। কিন্তু রোগ যখন আক্রমণ করে, ভাইটাল ফোর্সকেই কিন্তু ক্রিয়া মানে কেন্দ্রবিন্দু ভাইটাল ফোর্স, ডিজিজ আক্রমণ করে তাও ভাইটাল ফোর্সকে, ঔষধ যে কাজ করে তাও ভাইটাল ফোর্সের উপর। তাইলে যখন রোগাক্রান্ত হয় তখন সে ক্ষীণ হয়, তার জীবনী শক্তিটা কমে যায়, জীবনী শক্তিটা বিশৃঙ্খল অবস্থা প্রাপ্ত হয়। আমরা যখন মেডিসিন দেই, যদি সেটা স্থূল হয়, তাহলে জীবনী শক্তিকে স্পর্শ করতে পারে না, যেভাবে স্পর্শ করা দরকার সেভাবে স্পর্শ করতে পারে না। কিন্তু শরীর যন্ত্রের উপরে কাজ করে না স্থূল বস্তু, এটা ঠিক নয়। কাজ করে, কিন্তু কাঙ্ক্ষিত ভাবে কাজ করে না, কিন্তু বারবার দেওয়ার ফলে তার ভিতরে বিকৃতিও আসতে পারে। একটা ঔষধ দেখেন, আমার জানা মতে একজন চিকিৎসক, তিনি অ্যালোপ্যাথি চিকিৎসক, ক্রুর মাত্রায় ব্যবহার করেন, তারা দিয়েছেন একটা শরীরের চুলকানি, খুজলি, পাঁচটা বিভিন্ন কারণে ওষুধ দিয়েছেন। ধীরে ধীরে রুগিনী ছিলেন, তার সমস্ত স্কিনটা কালো হয়ে যাচ্ছিল। আমার কাছে আসার পরে আমি তাকে ঔষধ না দিয়ে, সেও একজন চিকিৎসকের কাছের লোক, তাই আমি বললাম যে আমি ঔষধ দিলাম না, কিন্তু আপনি ওষুধটা বন্ধ করে দেন। ঔষধটা বন্ধ করে দিল। বন্ধ দেওয়ার পরে ধীরে ধীরে ওই রোগটা তো মোটামুটি কমে গেছে, আর ঔষধ বন্ধ করার পর তার যে স্কিনের কালচে ভাব, একেবারে ব্ল্যাকিশ, সেটা কমে গেছে। তো এই যে কমে গেল, এখানে স্থূল মাত্রা কাজ করে। আমি এই কথাটা বুঝাবার জন্য কথাটা বললাম। তো কাজ করলেও কাঙ্ক্ষিত কাজটা করে না, অর্থাৎ জীবনী শক্তিকে স্পর্শ করে না, যেভাবে কাজ করা দরকার সেটা করে না। কিন্তু শক্তি যদি উচ্চ স্তরে নিয়ে যাওয়া হয়, এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যে পর্যায়ে জীবনী শক্তিতে মৃদু এবং স্থায়ী কাজ করে, আমি ষষ্ঠ সংস্করণের কথা বলছি, এভাবে যদি উচ্চ শক্তিতে প্রয়োগ করা হয়, তখন জীবনী শক্তিটা রোগ শক্তির চেয়ে মেডিসিনের শক্তিটা, এখানে চিহ্ন দেওয়া আছে, এগুলোর ব্যাখ্যা আমি যাব না, উচ্চতর স্তরে উঠে যায়। এখানে দেখেন যে রোগ শক্তি যেই পর্যায়ে নিয়ে গেছে, জীবন শক্তি তার চেয়ে বলবত্তর হতে হবে, একটু বেশি হতে হবে, নাহলে তো কাজ করবে না। হোমিও ঔষধের এটা বৈশিষ্ট্যই এটা, যে রোগ শক্তির চেয়ে বলবত্তর হতে হবে, তাকে শক্তিশালী হতে হবে, নাহলে কাজ করবে না। শক্তিশালী হওয়ার পরে এখানে একটু জীবনী শক্তির উপরে একটু বিরূপ প্রক্রিয়া সাধারণত করবেই, যেটাকে অ্যাগ্রাভেশন, মেডিসিনাল অ্যাগ্রাভেশন বলি। সেটা হতে পারে সামান্য, 50 সহস্রতমিক ঔষধে সামান্য কাজ একটু বেশি করবে, অবশ্যই করবে, বেশি কাজই করবে, সেখানে একটু অ্যাগ্রাভেট করতে পারে সামান্য, করলেও এত সূক্ষ্মতার কারণে, মেডিসিনের খুব সূক্ষ্মতার কারণে এবং মৃদুভাবে দেওয়ার কারণে, সেইটা জীবনী শক্তি সাথে সাথে, সেটা যেহেতু শক্তির সাথে সাথে হোমিও ঔষধের সাথে সাথে, অর্থাৎ 50 সহস্রতমিক ঔষধের সাথে সাথে জীবনী শক্তিও উজ্জীবিত হয়ে যায়। এই ক্ষমতা 50 সহস্রতমিক শক্তির আছে, সে উজ্জীবিত করে ফেলে জীবনী শক্তিকে, যার ফলে মেডিসিন যে পর্যায়ে চলে গেল,
জীবনী শক্তিও প্রায় কাছাকাছি পর্যায়ে চলে গিয়ে সেও বলবান হয়ে যায়, যার জন্য সে পাল্টা আক্রমণ করতে পারে, মানে সুযোগ দেয় না। পাল্টা ঔষধ আর পাল্টা তাকে বিশৃঙ্খল করতে পারে না, বরঞ্চ সে মিনিমাইজ করে ফেলে। এই ব্যাপারটা আর একটু ব্যাপক আলোচনা করতে পারলে ভালো হতো, সেটা মুখক্রিয়া গৌণক্রিয়া অন্যদিকে চলে যাবে। আমি সেই বিষয়টা না গিয়ে এই এতটুকু কথাই বলতে চাচ্ছি আমি, যে 50 সহস্রতমিক ঔষধের সূক্ষ্মতার মাত্রা এত পর্যায়ে বিকশিত হয়েছে এবং উচ্চতর পর্যায়ে চলে গেছে যে আসলে জীবনী শক্তিকে সে স্পর্শ করতে পারে এবং তাকে সঠিক রাস্তা দেখাতে পারে, যেটা অন্য ঔষধে পারে না। যখনই দেখায় এরপরে আরোগ্য চলতে থাকে, এবং আরোগ্য যখন চলে তখন মেডিসিনের রেমেডি যেটাকে বলে রিকভার করে, ভিআর বলেছি আমি, স্বাস্থ্য পুনরুদ্ধার করে, দ্যাট ইজ কল কিউর। হোমিওপ্যাথি কিউর বলা হয় এটাকে। তো এই ব্যাপার, এই জিনিসটাকে আমরা বুঝার জন্য আমি চেষ্টা করেছি যে 50 সহস্রতমিক ঔষধ এভাবে আসলে আমাদের রোগীর ক্ষেত্রেও কাজ করে, এবং আমরা চিকিৎসক যারা আছি এভাবে ওষুধ দিলে আমরা সার্থক হতে পারবো। এই জন্য দেখেন, একটা আক্ষেপের কথা বলি। ডক্টর মোহাম্মদ কায়েসউদ্দিন সাহেব তার 50 সহস্রতমিক শক্তির হোমিও ঔষধ প্রয়োগ বিধি বইখানায় তিনি একটা আক্ষেপের কথা বলেছেন। আমি ওই আক্ষেপটার সাথে একমত। আমরা 50 সহস্রতমিক করি, কিন্তু অনেকে শততমিক করে। যারা করে আজকের যুগে অধিকাংশ লোক দেখেন ক্যান্টের মতো নির্দেশ মতো প্রকৃত প্রস্তুতকৃত 1, 10, তারপর 50,000 বা লাখ শক্তির ঔষধ, শুধু ঔষধ মাত্র এক মাত্রায় প্রয়োগ করে। ক্যান যেভাবে দিয়েছেন, এটা অনেকে ক্যান পদ্ধতিতে এভাবে দেন, এবং যিনি এইভাবে দেন, মজার কথা এটা, আক্ষেপের কথা এটা, তিনি আবার বিশেষ বিশেষ ক্ষেত্রে তার পূর্বের যে সংস্করণ মোতাবেক শক্তি পরিবর্তন না করে 3, 6, 30 শক্তি ঘন ঘন প্রয়োগ করতে থাকেন গ্লুইলসের মধ্যে। এটা একটা কত বড় বিশৃঙ্খল কথা। একই ব্যক্তি এই কাজটা করতেছে, কোন ধ্যান ধারণায়, কেন ঘন ঘন সেখানে সেবনের নির্দেশ দেন? আবার ওই একই ব্যক্তি অর্গানন প্রথম সংস্করণের পূর্বের যে ঘটনাটা আমি ইতিহাসে আলোচনা করলাম, সেই বিধান মোতাবেক মাতৃশক্তি দিতেও দ্বিধাবোধ করেন না, তাও ঘন ঘন দেন, এবং একই সাথে এগুলা করেন। এবং তিনিও বলেন যে আমি একক ঔষধ দিয়ে চিকিৎসা করি। আর ইদানিং কালকেই আমি শুনলাম একজনের কথা, 50 সহস্রতমিক ঔষধ দিচ্ছেন, কিন্তু চুলকানি হয়েছে, মানে এক একটা রোগের নামের উপরে এক একটা ওষুধ দিচ্ছে। এটা কেমন ধরনের চিকিৎসা 50 সহস্রতমিক আমি জানি না। কালকে আমি শুনলাম একজনের কাছে যে তাকে গ্রাভাইটিস দিয়েছে সকালে, আবার দুপুরে আরেকটা ওষুধ দিয়েছে, আবার বিকালে আরেকটা ওষুধ দিয়েছে। জিজ্ঞেস করলাম হয়তো ভাইটাম দিছে অন্যগুলা, বলে না আমি তো নিজে ডাক্তার, সে আমি তো জানি যে সে কি দিয়েছে, এবং লিখে দিয়েছে, যেখানে লিখছে সেটাও আমি লিখি। এইটা কোন ধরনের চিকিৎসা পদ্ধতি 50 সহস্রতমিক যারা করেন তারা সতর্ক ভূমিকা নেওয়া দরকার আছে। মানুষের জীবন নিয়ে তো খেলা উচিত না। আমি ভালো না করতে পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়ে যায়। আমি হয়তো আমার অযোগ্যতার কারণে একটা রুগীকে আমি ভালো করতে পারলাম না, কিন্তু ক্ষতিটা যেন আমি না করি, এই বিষয়টা আসলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। তো দুটি বিষয় আমার আলোচনা হয়ে গেছে, পরবর্তী একটি বিষয় আমি আলোচনা করব। সেই বিষয়টা নিশ্চয়ই এখানে আমি উল্লেখ করছি, নতুন পদ্ধতির ঔষধ কিভাবে প্রয়োগ করতে, এই বিষয়টি শুধু কিভাবে প্রয়োগ করতে হবে, শুধু এখানে আমি কোনো রোগীলিপি দিয়ে আমি আলোচনা করব না। তো পূর্বের আলোচনায়, এর আগের আলোচনায়, প্রথম পর্বের আলোচনায় রোগীকে প্রয়োগের পূর্বে মিশ্রণ তৈরির কথাগুলো বলা আছে, সেখানে 10 নম্বর অনুভূতিকা একটি দেব। সেদিন আমি বলেছিলাম প্রয়োজনে দুটিও দেব। তো অনেকে আবার প্রশ্ন করেছেন দুটি দেওয়ার কথা কোথাও নাই, তিনি ভালো করে গবেষণা করেননি হয়তো, ক্ষেত্র বিশেষে দেওয়া যাবে, আজকের আলোচনায় আসবে। তো একটি বা দুইটি এই জন্য লিখেছি। আর 4 আউন্স শিশি অবশ্যই থাকতে হবে। ইদানিং অনেকে প্লাস্টিক শিশিতে দেন, কিন্তু প্লাস্টিক শিশি না দেওয়াটা শ্রেয়। একান্ত পাওয়া না গেলে
ফুড গ্রেড যেটা আছে সেটা দেওয়ার কথা অনেকে বলেন, আমি ওইভাবে সমর্থন করি না। তবে কাচের শিশি 4 আউন্স দিলেই সবচেয়ে ভালো, যেটা ভালো এটি এইভাবেই করা উচিত। তো এইভাবে গত ক্লাসে এটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। আর সেবনবিধি অন্তত 1 চামচ, স্বাভাবিক সেবনবিধি হলো 1 চামচই 1 গ্লাস পানির ভিতর দিয়ে। স্বাভাবিক সেবনবিধিটা মনে রাখতে হবে যে 4 আউন্স শিশিতে ঔষধ তৈরি, কাপিং করতেই হবে, কাপিং না করলে ক্ষুদ্র হয় না। কাপিং ছাড়া হেনিম্যান কখনোই বলেননি, সরাসরি খাওয়াবার কথা হেনিম্যান কখনোই বলেননি অর্গাননে। কাজেই এইখানে আমরা অনেক বিভ্রান্ত হচ্ছি। 10 ঝাঁকি দেন আর 20 ঝাঁকি দেন আর 3 বার ধুয়ে দেন আর 5 বার ধুয়ে দেন। 4 আউন্স শিশিতে তৈরি করে অনেকে 10 বার ধুয়ে দেন। এসব পঞ্চম সংস্করণের পরে এক ধরনের লোকেরা এই কাজটা করতো। এই জিনিসটা ঠিক নয়, যার ফলে কাপিং করতে হবে, কাপিং না করলে ক্ষুদ্র হবে না। এটার ব্যাখ্যা আমি গত ক্লাসেও বলেছি, এবার আর এখানে বলতে চাই না। 1 চামচ সেবন করানো যায়, 2 চামচও সেবন করানো যায়, এটা আমি আলোচনায় সামনের দিকে করব। তো এই বিষয়টা আমি সহস্রতমিক ঔষধের প্রয়োগ পদ্ধতি নিয়ে যেহেতু আলোচনা করছি, এই পদ্ধতিটা আমরা দেখি যে দুটা ভাগে ভাগ করে আলোচনাটা আমরা করব। দুটা ভাগে ভাগ কিভাবে? একটা হলো প্রাথমিক জ্ঞান আমাদের অর্জন করতে হবে, আর পদ্ধতিগত জ্ঞান অর্জন। প্রাথমিক জ্ঞানের মধ্যে কিছু কথা আছে, সেটা আমি সংক্ষেপে না চেষ্টা করব আমি মোটামুটি আলোচনা করতে, আর যতটুকু সম্ভব আমার দ্বারা থেকে গেল আমি পরবর্তীতে সংযোজন করব ইনশাল্লাহ। আর পদ্ধতিগত জ্ঞানের মধ্যে কখন ও কিভাবে, কিন্তু কখন আমি আলোচনা করব না আজকে। এই কখন এবং কিভাবে এটা পরবর্তী দুটো আলোচনা হবে, কারণ কখন যদি আজকে আলোচনা করতে যাই এই সময়ের মধ্যে হবে না। শুধু কিভাবে আমরা ঔষধ প্রয়োগ করবো এটাই আলোচনা। তো প্রাথমিক জ্ঞানে আসেন। প্রাথমিক জ্ঞানের ব্যাপারে আমরা একটু কিছু জেনে নেই, ঝালাই করে নেই। যারা বিজ্ঞজন আছেন তারা তো জানেনি, আমি তাদের জন্য খুব একটা কথা বলছি না। যারা আছেন এখানে বিজ্ঞজন, তারা আছেন উপস্থিত, এটাই আমার সৌভাগ্য। এবং আমি মনে করি যে আমি নিজেকে ধন্য মনে করছি যে অনেক যোগ্য লোক এখানে আছেন যারা শুনছেন, এটা আমাকে উৎসাহিত করার জন্য, জানার জন্য। আর যারা কলেজ ছাত্র আছেন, নতুন তরুণ চিকিৎসা করেন, যারা 50 সহস্রমিক এখনো করেননি, আমি চেষ্টা করছি তাদের মধ্যে প্রচার করতে যে আমার এই কথাগুলোই শেষ কথা নয়, আমি শুধু উস্কে দিচ্ছি, প্রেরণা দেওয়ার চেষ্টা করছি যে আসেন, হ্যানিম্যান আমাদের জন্য এমন একটা পদ্ধতি রেখে গেছে যাতে রোগীরও উপকার হবে, আমরাও আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে রোগীকে আরোগ্য করতে পারবো, আনন্দিত হতে পারবো। রোগী আরোগ্যই আমাদের প্রধান এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত। তো প্রাথমিক জ্ঞানেরকে 3টা ভাগে ভাগ, এক একটা ভাগে অল্প অল্প কথা আছে। ওষুধ প্রয়োগের মাধ্যমটা কি হবে এটা জেনে নিতে হবে, ওষুধ প্রয়োগের সময়ের ব্যবধানটার সম্পর্কে একটু ধারণা নেব, আর ওষুধের শক্তি নির্ধারণ সম্পর্কে আমরা একটুখানি কথা বলব, খুব অল্প। মাধ্যম আমরা জানি, ওষুধ প্রয়োগের মাধ্যম 4টা মাধ্যম। একটা হলো সরাসরি মুখে দেওয়া, ঘ্রাণে ঔষধ দেওয়া, মাতৃদুগ্ধের মাধ্যমে ঔষধ দেওয়া, মর্দনের মাধ্যমে ঔষধ দেওয়া। এখন এই মাধ্যমগুলা আমাদের জানতে হবে যে শুধু মুখে দেওয়া যাবে, অন্যভাবে দেওয়া যাবে না, এটা ঠিক। ঘ্রাণ এর মাধ্যমে ঔষধ দেওয়া যাবে এবং তাতেও যে কাজ করে না তাও না, এটা রোগীলিপি দিয়েই প্রমাণ দেওয়া যায়। তো আমার এই আলোচনার বিষয়বস্তুই এমন যে এখন আমি রোগীলিপি দিয়ে এই আলোচনাটা আমি প্রবেশ করতে চাই না। অনেক রেফারেন্স দেওয়া যায় যে মাতৃদুগ্ধের মাধ্যমে সন্তানকে, শিশুকে, যখন দুগ্ধপোষ্য শিশু হয় তখন মাকে ওষুধ দিলেই তার কাজটা আসলে সুষ্ঠুভাবে হয়, বহু রেফারেন্স দেওয়া যায়। তাইলে দেখা যায়, আর মর্দনের মাধ্যমে তো দেওয়াই যায়। কিভাবে দেওয়া যায়? যে স্থানে আসলে আঘাতপ্রাপ্ত বা অন্য কিছু আছে সেখানে না দিয়ে
তার পাশে যে ওষুধটা সেবন করতে দেওয়া হবে সেই ঔষধই সেই সেম শক্তিতে পাশে দেওয়া যাবে, এভাবে দেওয়া যায়। তো এই মাধ্যমগুলা যেন আমরা আরেকটু মাধ্যমের কথা বলি। মাধ্যমের কথা যেহেতু আসলো, অনেকে মনে করেন যে এছাড়াও মাধ্যম আছে। এখন হেনিম্যান একটা কথা বলেছেন, সেটা হলো অযৌক্তিকভাবে অবৈজ্ঞানিকভাবে কোনো মাধ্যম সৃষ্টি করা উচিত না। আরোগ্যটা হতে হবে সহজবোধ্য নীতিতে। অর্গাননের মধ্যে এই কথাটা সহজবোধ্য নীতি। সহজবোধ্য যদি নীতি না হয়, নীতিটা যদি এই হয় দুর্বোধ্য হয়, যে আমি এখান থেকে ফু দিলাম অথবা পুকুরের এই কোনায় একটু একটা দানা গুলে দিলাম, অপর কোনা থেকে বলে যে আপনি জল উঠে খান, এটা দুর্বোধ্য, এটা সহজবোধ্য নীতি হলো। ঠিক সেইভাবে যদি কেউ কোনো অন্য পদ্ধতি আবিষ্কার করে বলেন যে এইভাবে করে ওষুধ দেওয়া যায়, তাহলে সেটা গ্রহণযোগ্য না। আমি কোনো পদ্ধতির নাম ধরে কথাটা বললাম না, একটু ইঙ্গিতে বললাম, যারা বুঝার বুঝে যাবেন যে অলৌকিক কোনো পদ্ধতি হোমিওপ্যাথির মধ্যে আবিষ্কার করলে হোমিওপ্যাথি থাকে না। এই বিষয়টা সুস্পষ্ট বুঝে নেওয়া উচিত অর্গাননের মাধ্যমে। অতঃপর আমরা একটা বিষয় আলোচনা করব পরবর্তী, ঔষধ প্রয়োগের সময়ের ব্যবধান। এটা জীবনী শক্তির উপরে নির্ভর করে। আপনি যে ওষুধটা প্রয়োগ করছেন কত সময় পরে আপনি ওষুধটা দেবেন বা কতদিন অপেক্ষা করবেন, এই সময়ের ব্যবধানটা আপনার চিকিৎসক বিজ্ঞতার সহিত চিন্তা করবে। জীবনী শক্তির অবস্থা ভালো করে জানা থাকলে আপনি সময়ের ব্যবধানটা বুঝতে সহজ হবে। এখন প্রশ্ন হলো জীবনী শক্তির স্তরটা আমি বুঝবো কি করে? বুঝার কোনো কায়দা নেই। অভিজ্ঞতা ছাড়া ঔষধ প্রয়োগ এবং অভিজ্ঞতা ছাড়া বুঝার কোনো কায়দা নেই। কোনো ব্যারোমিটার নাই, কোনো মেশিন নাই, কোনো যন্ত্র নাই যে আপনি বুঝবেন এর জীবনী শক্তি এত, কাজে এত পাওয়ার ওষুধ দিতে হবে। বিষয়টা এটা এখন পর্যন্ত অনাবিষ্কৃত। যা অনাবিষ্কৃত তা নিয়ে আলোচনা করা অর্থহীন। কিন্তু আমাকে বুঝতে হবে এটা কমিয়ে এনেছে 50 সহস্রতমিক পদ্ধতি, এটা কমিয়ে এনেছে। পূর্বে অনেক দিন পর পর চলতে থাকতো, 40, 50, 100 দিন পর্যন্ত একটা ওষুধের ক্রিয়াকাল চলতো এবং সেইভাবে করে অপেক্ষা করে তারপর ওষুধ দেওয়া হতো। ইদানিং এই পরীক্ষা নিরীক্ষায় এই সময়কে, আগে বলেছি কথাটা, যে এই সময়কে অর্ধেক, 1/4 বা তার চেয়েও কম করা সম্ভব হয়েছে ব্যবধানটা, যার ফলে এখনকার চিন্তা আর পূর্বের পঞ্চম সংস্করণের চিন্তা যে এক হবে। দেখেন, যারা পঞ্চম সংস্করণের চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করছেন তাদের কাছে একটা প্রশ্ন, হ্রাস বৃদ্ধি কোনো মতেই ষষ্ঠ সংস্করণের আপনি আলোকে ছাড়া হ্রাস বৃদ্ধি আপনি পঞ্চম সংস্করণের ঔষধ প্রস্তুত দ্বারা ষষ্ঠ সংস্করণের হ্রাস বৃদ্ধি মিলাতে গেলে কখনোই মিলবে না, এটা ডিস্টার্ব হবেই। কখন বাড়ে কখন কমে, কি অবস্থায় প্রয়োগ করতে হবে, পর্যবেক্ষণের ধারাবাহিকতায় ষষ্ঠ সংস্করণের পর্যবেক্ষণকে পঞ্চম সংস্করণের ঔষধের আলোকে পর্যবেক্ষণ যদি আপনি প্রতিস্থাপন করতে চান, বুঝতে চান, তাহলে বিভ্রাট সৃষ্টি হবেই। এই জন্য আরো গবেষণা হওয়া দরকার। বিজয় বসু একটা বই দ্বাদশ পর্যবেক্ষণের উপরে একটা আলোচনা করেছে, সেখানে 2-3টি পর্যবেক্ষণ ব্যাপারে ভিন্ন কথা বলেছেন। ষষ্ঠ সংস্করণের ওষুধ প্রয়োগ করা হলে পূর্বের পর্যবেক্ষণ কিছুতেই মিল হবে না, 2-3টি পর্যবেক্ষণ তো এক হবেই। কাজে সেখানে নতুন ভাবে চিন্তা করার দরকার আছে, বা আরো গভীর ভাবে চিন্তা অবশ্যই করতে হবে। এরপরে ঔষধের শক্তি নির্ধারণ, এখানে কথা কিছুটা বলা হয়েছে, বাকি হলো জীবনী শক্তির সাথে মিল করে ওষুধ, কাতরতার সাথে মিল করে, ধাতু প্রকৃতির সাথে মিল করে, পরিবেশের সাথে মিল করে ওষুধ প্রয়োগ করা, এটা একান্ত বাঞ্ছনীয়। ঔষধের শক্তি আমরা সাধারণত নির্ধারণ করার ক্ষেত্রে একটা সুবিধা আমরা পাই, যেটা ষষ্ঠ সংস্করণ আবিষ্কারের যে কারণটার মধ্যেও এটা নিহিত আছে, যে ধারাবাহিকতা থাকা দরকার। কথাটা বলেছি যে একটা শক্তি আপনি নির্ধারণ করবেন। আমরা সাধারণত যে কোনো জটিল রোগ হোক, তরুণ রোগ হোক, আমরা সাধারণত 1 থেকেই শুরু করি। হেনিম্যান বলেছে 1 থেকে শুরু করতে, আমরা 1 থেকে শুরু করব। দেখি না 1 থেকে শুরু করে যদি না হয়,
তাইলে গবেষণা করবেন আপনি 10টা রোগীর ক্ষেত্রে 10 জনকে দিয়ে, ডাক্তার দিয়ে গবেষণা করে বলবেন যে না, হ্যানিম্যানের এই কথাটা ঠিক না, তখন তো আপনার কথা মানবে, আমরা মানবো। কিন্তু আপনি হুট করে বললেন একজনের উপরে প্রয়োগ করে, 2 জনের উপরে প্রয়োগ করে, বা 10 জনের উপরে আপনি একা প্রয়োগ করে যে এই ওষুধটা এইগুলা 6 শক্তি থেকে কাজ করে, 5 শক্তি থেকে কাজ করে, 9 শক্তি থেকে কাজ করে, এটা বিশ্বাস করা যায় না, এইটা কোনো মতেই গ্রহণ করা যাবে। 3 শক্তি থেকে দেন, এটা গ্রহণ করা যাবে না। কেন যাবে না? যাবে না এই জন্য যে আপনার একক গবেষণা, একজন লোক, আপনি হ্যানিম্যান নন, কাজে আপনার এই গবেষণা গ্রহণ করা 10 জন ডাক্তারকে দিয়া ওষুধ দেওয়া না, তারপরে আপনি প্রবন্ধ লেখেন, আপনি গবেষণা পুস্তক লেখেন, তারপরে প্রকাশ করেন, এটা গ্রহণযোগ্যতা আসুক, তারপরে আপনার এই তথ্যটা গ্রহণ করা যাবে। এর আগে তো গ্রহণ করতে পারি না। বাইরে বিতর্ক সৃষ্টি না করে আগে নিজেকে ওইভাবে করে আমরা গঠন করি। আমি একটা বললাম, আপনি একটা বললেন, অর্গানন ভিত্তিক যেই কথাটা গ্রহণযোগ্য সেটাই আমরা করি। আমরা অর্গাননের বাইরে যেতে হলে আমাকে অবশ্যই অথেন্টিক হলো কিনা এটা বিশ্লেষণ করতে হবে, বুঝতে হবে। আমি মনে করি এই কথাটা, অন্য যদি অন্যভাবে মনে করেন আমার কিছু বলার নেই। রোগীর ক্ষেত্রে ওষুধ প্রয়োগ এর পদ্ধতিগত জ্ঞান, এবার আমার পদ্ধতিগত জ্ঞানের ব্যাপারে আমি অগ্রসর। প্রাথমিক জ্ঞান মোটামুটি যতটুকু আলোচনা হলো ওইটা আমরা স্মরণ রাখবো। এখানে আমি শুধু কিভাবে ওষুধটা প্রয়োগ করব এই কথাটা আমি বলব। কখন কখন এই অবস্থায় দেওয়া যাবে ওষুধ, কখন দেওয়া যাবে এই সময়টা আমি বলবো না, কারণ এটা হলো রোগী লিপি দিতে হবে, রেফারেন্স দিয়ে কথা বলতে হবে, যেটা এই সময়ের মধ্যে আগেই বলেছি যে এই সময়ের মধ্যে সম্ভব না। 3 ভাবে ওষুধ দেওয়া, ক্ষুদ্র মাত্রায় দেওয়া যাবে, অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় দেওয়া যাবে, এবং অপেক্ষাকৃত স্থূল মাত্রায় দেওয়া। এই 3 ভাবে 50 সহস্রতমিক ঔষধ দেওয়া যাবে। 285 অনুচ্ছেদের পাদটিকা 165 এই কথাটা স্পষ্ট করা আছে, আমরা দেখে নিতে পারি সবাই। এখন ক্ষুদ্র মাত্রায় কিভাবে দেব? এই ক্ষুদ্র মাত্রা তো হ্যানিম্যানের এক মহা আবিষ্কার 6ষ্ঠ সংস্করণের মধ্যে। শিশিকে মানে মিশ্রণকে 4 আউন্স শিশিতে আগে যেভাবে তৈরি করেছি, গত ক্লাস যারা শুনেছেন দেখছেন, সজোরে 10 বার ঝাঁকি দিতে হবে। এটা একটা ক্ষুদ্র মাত্রার বিষয়, যে 10 বার ঝাঁকি দিতে হবে একটা কাপে, যার মধ্যে সাধারণত 7-8 টেবিল চামচ, 4 আউন্স প্রায় আমরা মনে করি, পানিতে ভালোভাবে মেশাতে হবে। তাহলে সজোরে 10 বার ঝাঁকি দেওয়ার পরে দেখেন কাপে মেশাতে হবে। কাপে না মেশালে কিন্তু ক্ষুদ্র হবে না, আগেও বলেছি। কাপ থেকে 1 টেবিল চামচ ঔষধ সেবন করতে দিতে হবে, 1 টেবিল চামচ ওষুধ। রোগী, শিশু, দুগ্ধপোষ্য মাকে আগেই আমি ওই চার্টে দেখিয়ে দিয়েছি, সেটা সেই অনুযায়ী ওষুধ দিতে হবে। এটা অর্গাননের রেফারেন্স দেওয়া আছে। এভাবে করে তাইলে ঝাঁকি দেওয়ার পরে অবশ্যই কাপিং করতে হবে, মাস্ট। কাপিং না করলে ক্ষুদ্র হবে না। দেখেন 10 বার ঝাঁকি দিতে হবে, এবং সেখানে 4 আউন্স পানিতে মিশিয়ে কাপিং করতে হবে। কেন করতে হবে? এখানে যদি আমি ক্ষুদ্রত্বের কারণটা এখানে উল্লেখ করি, কেন ক্ষুদ্র হবে না, ঠিক আছে, এই ব্যাপারটা সামনে সময় থাকলে আমি করব। এলো ক্ষুদ্র মাত্রা। অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় কিভাবে হবে? এর চেয়েও ক্ষুদ্র আমি যদি করতে চাই তাইলে সব পদ্ধতি ঠিক আছে, কিন্তু ঝাঁকিটা 12 বার দিতে হবে। অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় কাকে দেব এই কথাটা আমি এখানে আলোচনা করছি না, এটা শুধু আপনারা স্মরণ রাখেন যে ক্ষুদ্র মাত্রা একটা, অত্যন্ত ক্ষুদ্র মাত্রা একটা, স্থূল মাত্রা একটা। এই মাত্রাটাকে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। তাহলে অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় দিতে হবে কিভাবে? সেখানে 12 ঝাঁকি দিতে হবে। আগে দিতাম 10 ঝাঁকি, এখানে দিচ্ছি আমি 12 ঝাঁকি। 1 চামচ ঔষধ 7-8 টেবিল চামচ পানির মধ্যে আমি একটা কাপে মেশাতে হবে, 1 চামচই মেশাতে হবে। ঔষধ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে 1 চামচ খেতে হবে। পার্থক্যটা দেখেন, এখানে কি করলাম? শুধু ঝাঁকিটা বৃদ্ধি করলাম,
অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় যাওয়ার কারণে আমি শুধু ঝাঁকিটাকে বৃদ্ধি করেছি, আর সব ঠিক আছে, আর কোনো পার্থক্য নাই, শুধু ঝাঁকিটা বৃদ্ধি করে অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় আমি নিয়ে গেলাম। এর সাথে প্রয়োজনে এই অত্যন্ত ক্ষুদ্র মাত্রা যদি প্রয়োজন হয় যে আরো ক্ষুদ্র করে দেওয়া লাগবে, তাইলে প্রয়োজনে একাধিক, শব্দটা প্রয়োজন হ্যানিম্যান ব্যবহার করেছে, প্রয়োজনে একাধিক কাপে পরিবর্তন করে মাত্রাকে আরো ক্ষুদ্র করা যায়। তাহলে কাপিং করলে ক্ষুদ্র হবে, কাপিং করলে ক্ষুদ্র হবে, কাপিং না করলে ক্ষুদ্র হবে না। এইখানে এসে আমরা এরপরে যে জিনিসটা আমরা চাই বা বুঝতে পারি সেটা হলো অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় কিভাবে, দেখেন আরো একটু আর রয়ে গেছে, যেমন ওখানে 4 নম্বর পর্যন্ত আমি উল্লেখ করেছি, ঘ্রাণে ঔষধ দেওয়া যাবে, ঘ্রাণে ঔষধ প্রয়োগ করে মাত্রাকে পূর্বাপেক্ষা অত্যন্ত ক্ষুদ্র করা যাবে। এইটাও কিভাবে ক্ষুদ্র করা যাবে? 5টা আইটেম। একটা স্বাভাবিক 12 ঝাঁকি দিয়ে শুধু ক্ষুদ্র করা গেল, একটা কাপিং করে ক্ষুদ্র করা গেল, একটা ঘ্রাণে ঔষধ দিয়ে ক্ষুদ্র করা গেল। ঘ্রাণে ঔষধ দিয়ে মুমূর্ষু রোগীর ক্ষেত্রে এটা দেওয়া যায়। আবার ক্ষুদ্র করার পিছনে, অত্যন্ত ক্ষুদ্র করার পিছনে, দুগ্ধপোষ্য শিশুকে ঔষধ শুধুমাত্র তার মা ধাত্রীকে দিলেও ক্ষুদ্র করা হয়, ক্ষুদ্র করা যাবে, এভাবেও দেওয়া যাবে। এমনকি ঔষধ প্রয়োগের সময় বাড়িয়ে মাত্রাকে প্রয়োজনে আরো অত্যন্ত ক্ষুদ্র করা যেতে পারে। রেফারেন্স হলো সেই অনুচ্ছেদ 248, পাদটিকা 134, অনুচ্ছেদ 284, পাদটিকা 164, অনুচ্ছেদ 285। এগুলো ইচ্ছা করলে আপনারা ভালোভাবে, এর চেয়েও ভালো আমি যে আলোচনা করেছি, আমার আলোচনায় সব কিছু স্পষ্ট করতে হয়তো পারিনি আমার জ্ঞানের অপরিপক্কতার জন্য, কিন্তু আমি চাই এই আলোচনাগুলো হোক এবং আপনারা এর চেয়ে ভালো আলোচনা করতে পারবেন ইনশাআল্লাহ, আমি এটাই বিশ্বাস করি। এবার অপেক্ষাকৃত স্থূল মাত্রায় আমি কিভাবে দেব? ক্ষুদ্র মাত্রা বুঝলাম, অত্যন্ত ক্ষুদ্র মাত্রা আমরা বুঝেছি, এখন অপেক্ষাকৃত স্থূল মাত্রা কিভাবে দেব? তাহলে ঔষধের মিশ্রণের শিশিটাকে নির্বাচিত হলে একাধিক গ্লুবিস দিতে হবে, গ্লুবিস একটার জায়গায় 3-4টা দিতে হবে অত্যন্ত স্থূল মাত্রা যদি করতে হয়। এরপর ওষুধের শিশিকে সজোরে 8 বার ঝাঁকি দিতে হবে। আগে দিয়েছি প্রথম ক্ষুদ্র মাত্রায় 10 বার, তারপরে অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় 12 বার। এখানে আমরা স্থূল মাত্রায় যখন যাব, গ্লুবিলসও একটু বেশি দেব, 2-3টা দেব, আর 8 বার ঝাঁকি দেব। আর এখান থেকে সেবন করাবো যে রুগীকে, সেখানেও আমি টেবিল চামচ বা একাধিক চা চামচ আমি সেবন করতে দেব, একাধিক টেবিল চামচ ওষুধ সেবন করতে দেব। এইভাবে করে স্থূল মাত্রায় দেওয়া যায়। এবং আরো কয়েকটা আইটেম আছে। একই ঔষধ একই শক্তিতে আভ্যন্তরীণও ব্যবহার করা যাবে, বাহ্যিকও প্রয়োগ করা যাবে। কিভাবে যাবে? আপনি যে ওষুধটা, অনেক সময় আঁচিলের ক্ষেত্রে এটা বলা হয়, তারপর পলিপাসের ক্ষেত্রে বলা হয়, যে ওষুধটা খাচ্ছে সেই ওষুধটা বাহ্যিকভাবেও প্রয়োগ করবে, আঁচিলের চারিদিকে প্রয়োগ করা যায়। আমরা সাধারণত এভাবে করা প্রয়োজন হয় না, তারপরেও হ্যানিম্যান এটা পারমিশন দিয়েছে। আরো ঘন ঘন অনেকক্ষণ ধরে ঔষধ প্রয়োগ করতে হবে, ঘন ঘন ওষুধ প্রয়োগ করা যায়, স্থূল মাত্রা দিলে ঘন ঘন প্রয়োগ করা যায়। একই সাথে সময়ের ব্যবধানও কমাতে হবে, ব্যবধানও কমায় আনবে। যেমন অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় ব্যবধান বৃদ্ধি করতে হবে, অত্যন্ত স্থূল মাত্রায় ব্যবধান কমিয়ে আনতে হবে। স্থূল মাত্রায় ঔষধ দিতে হবে, বেশি পরিমাণে ঔষধ দিতে হবে। ওষুধ উচ্চ শক্তিতে এবং অতি দ্রুত প্রয়োগ করতে হবে, উচ্চ শক্তিতে অতি দ্রুততার সাথে প্রয়োগ করতে হবে, ঘন ঘন প্রয়োগ করতে হবে। ঔষধ একই সাথে দুগ্ধ শিশু বা শিশুর মাকে এবং ধাত্রীকেও প্রয়োগ করা যায়। রেফারেন্সটা দেওয়া আছে, আপনারা সেখানে দেখতে পারবেন। অনুচ্ছেদ 284 অ্যাফোরিজম, পাদটিকা সেখানে 134, আগের পাদটিকার মধ্যেই আছে কথাগুলো। আর 282, অনুচ্ছেদ 282 পাদটিকা 163-তে, আর অনুচ্ছেদ 285, এই রেফারেন্স গুলা আপনারা স্ক্রিনশট নিয়ে পরবর্তী সময় আপনারা অবশ্যই দেখতে পারবেন। তো এইখানে এসে আমরা পার্থক্যটা যদিও জেনে গেছি, এক নজরে দেখার জন্য
আমরা কিভাবে ঔষধ দেব? আমরা যদি সূক্ষ্ম মাত্রা দেই, ঝাঁকি দিব 10 বার। অত্যন্ত সূক্ষ্ম মাত্রা দিলে 12 বার, অপেক্ষাকৃত স্থূল মাত্রা দিলে 8 বার ঝাঁকি। কাপ বা গ্লাসের মধ্যে আমরা যদি 1 কাপের মধ্যে দেব, খুব সূক্ষ্ম মাত্রায় আমরা 1 কাপে সাধারণত দেব। অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় যদি দিতে হয়, প্রয়োজনে পরিবর্তিত কাপে। আর অপেক্ষাকৃত স্থূল মাত্রায় সেখানে আমরা 1 কাপই নিয়ে, কিন্তু সরাসরি দেব না। 4 আউন্স শিশিতে যে সরাসরি সেখান থেকে ওষুধ তৈরি সরাসরি দেব, তা কিন্তু স্থূল মাত্রায়ও আমি দেব না। কাজে এটা একেবারে নিষেধই। সে উগ্র প্রচন্ড হতে পারে, সম্ভাবনা আছে, সম্ভাবনা থেকে এড়িয়ে যাওয়া যায় যত সম্ভব। আর কিভাবে সেবন করাতে হবে? সূক্ষ্ম মাত্রায় সেবন করাতে হলে 1 চামচই দিতে হবে। অত্যন্ত সূক্ষ্ম মাত্রা হলে ঘ্রাণেও দেওয়া যায়, 1 চামচ দেওয়া। শিশুকে মাতৃদুগ্ধ শিশু, দুগ্ধ শিশুকেও দেওয়া। আর অপেক্ষাকৃত যদি স্থূল মাত্রায় দেই, তাহলে অধিক চামচ এবং বাহ্যিকভাবে প্রয়োগ করা যাবে। এই ডিফারেন্সটা আপনাদের বা আমাদের সকলেরই মনে রাখা দরকার। আশা করি যে আমার আলোচনা থেকে কিভাবে ঔষধ প্রয়োগ করা হয়, শুধু এতটুকুই আজকে আর আলোচনা করলাম আমি। ইনশাআল্লাহ কখন কিভাবে প্রয়োগ করা হবে, বিষয়গুলো যেহেতু একটু জটিল, কখন কিভাবে আমি সেটা আলোচনা করব। এবং সম্ভাবনা আছে আগামী ক্লাসে বিশেষত্বগুলাও আলোচনা করা দরকার। পার্থক্যটা এখন আলোচনা করব না, বিশেষত্বগুলা আরো জানা দরকার। 50 সহস্রতমিক ঔষধের বিশেষত্ব আমাদের জানতে হবে। তো আমরা 50 সহস্রতমিক ঔষধ পরবর্তী আমার বিষয় হবে 50 সহস্রতমিক ঔষধ ও প্রয়োগ কৌশল পর্ব 3। আপনারা যদি সহযোগিতা করেন 50 সহস্রতমিককে মনে প্রাণে যারা চান, আমি মনে করি তারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাকে সহযোগিতা করুন। আর আমার চেয়েও আপনারা অবশ্যই ভালো জানেন, এবং অবশ্যই আপনারা আপনাদের ভিতর থেকে যদি কোনো আলোচক থাকেন তিনিও আলোচনা করেন। আমি চাই 50 সহস্রতমিকের প্রচার ও প্রসার। আমি করছি এই জন্য যে আমার যে যোগ্যতা তা দিয়ে আসলে এই আলোচনায় যাওয়া ঠিক নয়, আমি বুঝি, তারপরেও করছি। 50 সহস্রতমিক পদ্ধতির প্রীতি আন্তরিকতা, হেনিম্যানের শেষ সংস্করণের প্রীতি আন্তরিকতা, এবং এটাকে উজ্জীবিত রাখার জন্যই আমি চেষ্টা করছি। আপনারা আমাকে সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই দেবেন, আমি সেই পরামর্শগুলো পরবর্তী আলোচনা। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা দিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।